আমি এক মানব শিশু বলছি, দেখো চেয়ে আমি সর্বধর্মের, আমি প্রাচ্যের, আমি পাশ্চাত্যের, সর্বধর্মের এই পৃথিবীর সমস্ত শিশুর আমি প্রতিভু। আমার কান্না ভেজা ভীত নিষ্পাপ চোখের আরতি বিরাট এই পৃথিবীর কাছে। যুগে যুগে দেশে দেশে ক্ষমতা দখলের লড়াইয়ে প্রথম বলি হয় শৈশব। আমাদের গোটা দেশে, গোটা রাজ্যে এখন কাশ্মীর আমরা দেখছি, কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটলো, সামগ্রিকভাবে একজন সাহিত্যিক হিসেবে, সমাজসেবী হিসেবে কি বলবেন? কি চলছে গোটা রাজ্যে, গোটা দেশে? গোটা রাজ্যে দেখুন, এই যে গোটা রাজ্যে যেটা চলছে, দেশে বলুন, ভারতবর্ষে এই যে যেটা কাশ্মীরে হয়েছে বা এই দুলিয়ানে যেটুকু হলো, এগুলো আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের কাছে খুব দুঃখের এবং যন্ত্রণার। হঠাৎ হঠাৎ করে এই যে আমাদের দেশ যে পাহারা দিচ্ছে, যারা আমাদের জওয়ান আছেন, হুম, তারা কিন্তু ঠিকঠাকই করছেন তাদের যা ডিউটি দেশের উপরে, ওনারা কিন্তু ঠিকঠাক করছেন। এবার হঠাৎ হঠাৎ এক এক জায়গাতে হয়ে যাচ্ছে ঘটনা, সেটা নিয়েই খারাপ লাগছে খুব। মানুষে মানুষে বিভেদ না হয়, ধর্মীয় বিভেদ যেন না আসে। আমরা এখানে যে আছি ছুটিতে, আমাদের এখানে কিন্তু কোনো রকমের কোনো ধর্মীয় বলুন, জাতিগত বলুন, কোনো বিদ্বেষ নেই, কিচ্ছু নেই, আমরা ঠিকঠাকই আছি ছুটিতে। কিছু কিছু জায়গায় ঘটনা ঘটছে যেটা ঠিক ভালো লাগছে না। তো মনে হচ্ছে তখন, এই যে অনেকদিন আগে আমারই একটা লেখাতে আমি লিখেছিলাম যে আশা আকাঙ্ক্ষা ভালোবাসা বিচারের সবগুলি পড়ে আছে স্তূপীকৃত। এটাই হচ্ছে এখন চারিদিকে। হুম, লালসার নখরাঘাতে একে অন্যকে করছে রক্তাক্ত মানুষ, যেটা হলো কাশ্মীরে, যেটা হলো ধুলিয়ানে। এরই মাঝে আমরা যারা সাধারণ মানুষ, তারা পৃথিবীকে যদি একটা সভা মনে করা হয়, সেই পৃথিবীর সভা মাঝে আমরা সবাই আতঙ্কিত হয়ে ডেকে চলছি, গণতন্ত্রকে ডাকছি। আর গণতন্ত্র চেয়ে থাকছে কার দিকে? না, জনগণের দিকে। আমরা তো সাধারণ জনগণ, চাইবো সব আমাদের আগামী প্রজন্ম, যে ছোট ছোট বাচ্চারা, তারা সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করুক। তারা এই সমস্ত অবাঞ্ছিত যে সমস্ত ঘটনা ঘটছে, এই সমস্ত জিনিস বন্ধ হোক। এই অবাঞ্ছিত ঘটনাগুলো ঘটছে, আমরা এখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি? মানে আপনার কি মনে হয়, অভিমতে? দেখুন, মনুষ্যত্বটাকে জাগ্রত রাখতেই হবে, বিবেককে জাগ্রত রাখতেই হবে। আমাদের দেশে একটা সরকার আছে, আমাদের প্রতিটি রাজ্যে একটা সরকার আছে, যেখানে পুলিশ প্রশাসন আছেন, তারা তাদের কাজ করছেন। আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের মতো করে ভালো সম্পর্ক রেখে চলবো। হয় এটা সাধারণ মানুষ হিসেবে আমরা চাইব। আগামী প্রজন্ম কি শিক্ষা নেবে বলুন? তারাও তো ভীত সন্ত্রস্ত হয়ে থাকছে। সেই হিসেবে যেমন মনে হচ্ছে যে চারিদিকে যেন সাধারণ মানুষ, শিশু শ্রমিক, এই যে শিশু শ্রমিক আমাদের দেশে বলি, এখানে তো আমারই একটা লেখাতে ছিল, আছে আর কি, সেটা আমি দু লাইন একটু পড়ে শোনাই। সেটা হলো সেই রাজনীতিকেই বলছি আমি, যে সেই কবে থেকে দেখছি তোমায়, তারও পূর্বে তোমার কথা শুনেছি অনেক, ন্যায় দণ্ড হাতে ত্যাগ ও তিতিক্ষার সাথে সকলকে নিয়ে বাঁচার মন্ত্রে উদ্বুদ্ধ ছিলে। কিন্তু আজ যেন মনে হচ্ছে যে রাজনীতি বোধহয় ছোট ছোট, মানে আমাদের সাধারণ মানুষের জীবন থেকে একটু দূরেই থাকছে। তাই রাজনীতির কাছে আমাদের, মানে আমার একটু আক্ষেপ যে রাজনীতি বোধহয় দেখছে না। আমার দু লাইন লেখা আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। শিশু শ্রমিক করে কাজ পথে প্রান্তরেতে, যে হাতে মানায় রং পেন্সিল পড়ার বই, সেই হাতে আজ শাবল হাতুড়ি, উচ্ছিষ্ট ধই ছোট্ট দুহাতে। বিভিন্ন হোটেলে আমরা দেখি অনেক বাচ্চা শিশু আর কি কাজ করে দিন গুজরানের জন্য। আজ শিশুর পাশে শ্রমিক শব্দ। এত অমানবিক হলে রাজনীতিকেই বলছি। সত্য দেখার দৃষ্টি হারিয়ে রঙের খেলায় মন মজালে। আমরা
বিভিন্ন দলে আছি, কোনো দল সরকার গঠন করছেন, তো তাদের কাছে আমার আর্জি, আবেদন, যারা সরকারে আছেন তাদের কাছে আবেদন, এই শিশুরা যেন শ্রমিক হয়ে দিন না কাটায়। প্রত্যেকের, আমরাও থাকবো তাদের পাশে, আপনারাও থাকুন সরকার থেকে যারা আছেন, তাহলে সকলে মিলে যদি আমরা ওদেরকে ছোট ছোট বাচ্চাগুলোকে একটু মানুষ হতে সাহায্য করি, তাহলে মনে হয় আমাদের দেশ এগিয়ে চলবে, জাতি এগিয়ে চলবে, তাহলেই দেশ এগিয়ে চলবে। তো এটা আরজি শুধু নিজের কাছেও, আমি আমাকেও বলছি, আমারও কিছু দায়িত্ব আছে, মানে আমাদের নাগরিকদেরও দায়িত্ব থাকে, তেমনি আমরা যারা জনগণের প্রতিনিধি তাদেরও এই দায়িত্বগুলো থাকে। যে স্কুল তো আছেই, আমাদের দেশে কেন্দ্রীয় স্কুল আছে, রাজ্যের স্কুল আছে, বা বেসরকারি স্কুল আছে, তবুও আমরা দেখতে পাই যে সরকারি স্কুলগুলোতে যদি ছোট ছোট বাচ্চাগুলোকে পড়ানোর জন্য ইন্সপায়ার্ড করা হয় তাদেরকে, তাহলে হয়তো আমাদের দেশ গঠন হবে, আমাদের দেশের ছেলেপেলেগুলো মানুষ হবে, বাচ্চা মানুষ, ছোট ছেলেগুলো। এই জিনিসটা বোধহয় সরকারের সাথে আমরা যারা সাধারণ মানুষ আমাদেরও দেখা দরকার। আমি আমাদেরকেও বলছি, জনগণকে, তাহলে হয়তো এই বাচ্চারা আমাদের দেশ খানিকটা নিজেকে, দেশ না নিজেকে ওই মানে উত্তর দিতে পারবো যে না, আমিও সমাজের জন্য এগিয়ে গিয়েছি এবং আমার পাশে সরকার থেকেছে। এটা আমাদের আর্জি, ভালো লাগে চিন্তা করতে। আর হিংসা না করে, হিংসা তো থাকবেই আমাদের মনে, হিংসা, দেশ নেই তো মানুষ, কিন্তু এটা যেন এতটা না হয় যে একে অন্যকে আঘাত করছে, এই জায়গা থেকে যেন আমরা একটু দূরে থাকতে পারি। এটা আমার সকলের কাছে একটু আর্জি, আর কিছু না, নিজের কাছেও নিজের এবং প্রতিটি মানুষের কাছে, যে আমরা সকলে মিলেমিশে থাকি, তাহলে হয়তো আমাদের আগামী প্রজন্ম একটু সুস্থ সুন্দর সমাজে বাস করতে পারবে, আমাদের দেশও ভালো হয়ে উঠবে, সুন্দর হয়ে উঠবে ভারতবর্ষ, প্রতিটি রাজ্য ভালো হয়ে উঠবে। আপনি বললেন এই যে সমাজে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এখন রাজ্যে বা দেশে, তার জন্য আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার জন্য বলি, সাধারণ মানুষকেও আপনি বললেন যে আমরা যেন এগিয়ে আসি, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কেবলমাত্র শিশুদের বা ছেলে মেয়েদের কেবলমাত্র কি শিক্ষা প্রতিষ্ঠান, সমাজের মানুষ আহ এগিয়ে আসবে, নাকি পরিবারেরও কিছুটা দায়বদ্ধতা থাকে ছেলে মেয়েকে সেই জায়গায় পৌঁছানোর, মানুষ হওয়ার যে বিষয়টা? যে পরিবারগুলো একেবারেই মানে কি বলবো, একেবারেই তারা অন্ন বস্ত্র জোগাড় করতেই যারা মানে ব্যস্ত থাকেন, আমরা যে দেখি অনেক 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 ভিক্ষুক, বলতে খারাপ লাগে, ভিক্ষাবৃত্তি কেন করবেন তারা? হ্যাঁ, তো তাদের ঘরের ছেলে পেলে বাধ্য হয়ে তখন তারা, হয়তো দেখি আমরা কেউ কাগজ কুড়োই, হ্যাঁ, কেউ কোথাও হোটেলে কাজ করে, সেই ছিন্নমূল শৈশব নিয়ে আমার একটা কবিতা আছে, আমি একটু পড়ে শোনাই। তোমরা শুনতে পাচ্ছ? একটু শোনো না, আমি এক মানব শিশু বলছি, দেখো চেয়ে, আমি সর্বধর্মের, আমি প্রাচ্যের, আমি পাশ্চাত্যের, সর্বধর্মের এই পৃথিবীর সমস্ত শিশুর আমি প্রতিভু, আমার কান্না ভেজা ভীত নিষ্পাপ চোখের আরতি বিরাট এই পৃথিবীর কাছে, যুগে যুগে দেশে দেশে ক্ষমতা দখলের লড়াইয়ে প্রথম বলি হয় শৈশব। কেন? প্রকৃতির বুকে স্বচ্ছন্দে শ্বাস নেবার অধিকার কেড়ে নেওয়া হয় কেন? আমরা তো জানি না জাতি ধর্ম বর্ণ কি, গণতন্ত্র একনায়কতন্ত্র রাজতন্ত্র কি আমরা জানি না, অখণ্ড বা খণ্ডিত ভূখণ্ডের মানেও বুঝি না, প্রলয়ঙ্করী ক্ষমতার মোহে মত্ত আমরা শৈশবকে হত্যা করে গড়ে তুলি আবেগহীন ভালোবাসাহীন এক সমাজ। এই ভয়ঙ্কর অধিকারের খেলায় থেমে যায় শৈশবের আনন্দের গান, নিকষ কালো রাত্রি শেষে আসে নিঃসঙ্গ প্রভাত, সে প্রভাতে নেই কোকিলের গান, নেই সূর্যের রামধনু রং, আমাদের ছোট্ট মনের আকাশে উড়ে না প্রজাপতি, শুধু ভারী বুটের ও গুলির শব্দে কেঁপে ওঠে বুক। হঠাৎ হঠাৎ যখন আমাদের দেশে হয়তো যুদ্ধ বাঁধে বা
আমাদের মধ্যে যখন একটা মানে কি বলবো, একটা মানসিক লড়াইও শুরু শুরু হয়, তখন শৈশব কিন্তু বলি হয়। সময় এগিয়ে চলে ধূসর দুপুরের দিকে, ছন্দহীন প্রাণহীন সে দুপুর বড় বেদনার। শৈশবের যারা বাচ্চা তাদের কাছে বেদনা। ছোট্ট বুকের ভিতর রসফুট কান্না নিয়ে সভয়ে মায়ের আঁচল ধরে খিদের জ্বালায় অবশ দুটি পায়ে এগিয়ে চলে অজানার উদ্দেশ্যে। চেনা প্রকৃতির কোল ছেড়ে ছিন্নমূল আগাছার মতো কেন মেলে না উত্তর। এরকম অনেক শৈশব কাঁদছে, আমরা হয়তো দেখেও দেখি না। এটা কিন্তু আমাদের অপরাধ। এই অপরাধ বোধ থেকেই আমার এই কবিতাটা। কিভাবে এই সমস্ত বাচ্চাদের আমরা জীবনের স্রোতে ফিরিয়ে আনবো, এর উত্তর জানি না পাবো কিনা। মনটা খুব খারাপ হয় যখন বাচ্চাদের দেখি। ওরাও তো চাই যে আমরাও সুন্দরভাবে সুস্থভাবে বড় হয়ে আমরা লেখাপড়া শিখি, আমাদের পরিবারকে দেখি। অনেকেই চাই কিন্তু পেরে ওঠে না। কেন, এটার উত্তর তো আজও পায় না। এই শৈশবের কান্না আমরা যেদিন বুঝতে পারবো, সকলকে বুঝতে হবে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো না যে শিশু শ্রমিক এ শব্দটা মনে বড় ব্যথা দেয়। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের সেরকম কিছু করণীয় থাকে না। বলছি আবার নিজের কাছেও নিজের খারাপ লাগছে। আমরা তো সামাজিক জীব। কিভাবে এদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, এটা মনের মধ্যে সবসময় হয়। জানি না, উত্তর পায় না। শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনার কথা বললেন। অনেকগুলো বিষয় আপনার কবিতার মধ্য দিয়ে উঠে এলো। তার মধ্যে একটা প্রশ্ন আমার ইতিমধ্যেই মনে হলো যে রাজ্যের যে শিক্ষকদের বলা ভালো, শিক্ষকদের সেখানে গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকেই রয়েছে। তাদের যে পরিস্থিতি এখন বর্তমানে, তাদের একটা সময়সীমা রয়েছে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তারা চাকরি করতে পারবেন। তাদের কারোর বয়স ৩৬ বছর, কারোর বয়স ৩০ বছর, এই বয়সে আছে যারা ৬০ বছর পর্যন্ত চাকরি করতে পারতেন। এই পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন বা আপনার প্রতিক্রিয়া? এই এই ঘটনাটা বড় বেদনার। যারা চাকরি পেয়েছিলেন আজ যাদেরকে বলা হচ্ছে অযোগ্য, আমার তো মনে হয় তাদের তো কোয়ালিফিকেশনটা আছে, তারা অযোগ্য এখন, তাহলে চাকরিটা পেলেন কিভাবে? এই কোশ্চেনটা কিন্তু প্রত্যেকের মনে আছে। আজকে যারা অসহায় হয়ে দিনরাত্রি রাস্তায় বসে আছেন, তারাও কিন্তু এই চাকরির উপর ভরসা করে, আমি জানি না, আমার মনে হচ্ছে যে তারাও কিন্তু সেই চাকরি যখন পেয়েছিলেন তখন একটা মা বাবা বা বিয়ে থা করেছেন, তাদেরও সন্তান সন্ততি আছে, সকলকে নিয়ে একটা সুন্দর সংসার চালাচ্ছিলেন। হঠাৎ তাদের উপরে বজ্রপাত হলো যে তাদের চাকরি আজ থেকে থাকবে না, কেন? তারা অযোগ্য। এই কোশ্চেনটার উত্তর কিন্তু একটা জনসাধারণ হিসেবে, আমি ভারতের নাগরিক হিসেবে আমি আমি বুঝতে পারছি না। হয়তো এটা আমার খানিকটা নির্বুদ্ধিতা, কিন্তু বুঝতে পারছি না। তাহলে ওনারা পেলেন কি করে, চাকরিটা পেলেন কি করে, আর কেনই বা পেলেন? যদি বা পেলেন, তাহলে আজকে যে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো অযোগ্য বলে, তাহলে তাদের পরিবারটা তো ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের জন্য যে তাদের যে কান্না, সেই কান্নাটা কি করে রোধ হবে? তাদের পরিবারটা বাঁচবে কিভাবে? এটা কিন্তু কোশ্চেন। তারা তো সবাই শিক্ষিত, পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন তারা, তাদের এই দুঃখটাও কিন্তু বিরাট দুঃখ। এটা সাধারণ নাগরিক হিসেবে আমারও কিন্তু এই যে মনে হচ্ছে, আমার নিজের মনে হচ্ছে যে আকাশে পুঞ্জীভূত ক্ষোভের কালো মেঘে আক্রোশের বিদ্যুৎ, তাদেরও তো মনের মধ্যে একটা কি বলবো, ক্ষোভ জমা হচ্ছে। তাহলে আমরা দেখেও বুঝি না, হঠাৎ যদি তারা প্রতিশোধ নেন নিজেদেরই উপরে, কারোর উপরে নয়, নিজের উপরে, তাহলে তো ধ্বংসের দিকে তারা এগিয়ে যাবেন। তাহলে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু সরকারের। এটা কিন্তু সরকারের কাছে আমাদের আবেদন, মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আবেদন, যে
যারা এতদিন শিক্ষকতা করেছেন তাদেরকে সেই শিক্ষার জায়গাটা ফিরিয়ে দিন, তাদেরও কিন্তু চাকরি দেওয়া হোক, এটা আর্জি সরকারের কাছে সাধারণ মানুষ হিসেবে। থ্যাংক ইউ জাগরণ বাংলা সময় দেওয়ার জন্য। নমস্কার সকলকে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।